তো সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের যে প্রজেক্টগুলো থাকবে তার সাথে অনেক রকমেরই হিউম্যান কাজ করবে, অনেক রোলের মানুষজন কাজ করবে, তাদের কীভাবে ম্যানেজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে। তো শুরুতে হচ্ছে আউটলাইনগুলো একটু চেক দিই যে আমরা কী কী দেখতে যাচ্ছি এখানে। ফার্স্টে হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু হিউম্যান নিয়ে কাজ হচ্ছে, তাদের নিয়ে একটা টিম বিল্ড আপ করা হবে, তাদের এই টিম ম্যানেজমেন্টটা কীরকম হবে সেটা একটা ব্যাপার। এরপরে ধরেন যে ডেভেলপমেন্ট টিম, প্রত্যেকটা টিম যদি আলাদা আলাদা থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আলাদা, ডেভেলপমেন্ট টিম আলাদা, তারপর হচ্ছে যে টেস্টিং টিমের জন্য আলাদা থাকছে, কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আলাদা টিম থাকছে। তো এই প্রত্যেকটা টিমের জন্য কীরকম পরিমাণ লোড অ্যাসাইন করা হবে, তাদেরকে কী পরিমাণ রিসোর্স দেওয়া হবে, তাদের লেভেল আপ কীভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের টপিক। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন এখানে বলা আছে অ্যাকর্ডিং দ্য ডেভেলপমেন্ট টিম, ডেভেলপিং দ্য সফটওয়্যার টিম, চেঞ্জ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখন যদি দেখা গেলো যে ডেভেলপমেন্ট টিম আর সফটওয়্যার টিমের মধ্যে একটা কনফ্লিক্ট হলো, তখন সেই কনফ্লিক্টটা কীভাবে প্রপার লিডারশিপের মাধ্যমে সেই জিনিসটাকে চেঞ্জ করা যায়, মানে কনফ্লিক্টটা দূর করা যায়, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, শুরু করি। সেটা হচ্ছে প্রজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে কি, যে আমাদের যে পিপলগুলো থাকবে একটা প্রজেক্টের সাথে জড়িত, এখন সেই স্টেক হোল্ডাররা কারা, স্পন্সর থাকবে একটা প্রজেক্টের, যারা যেই হচ্ছে মেন ক্লায়েন্ট, ঠিক আছে, সেই তো হচ্ছে আমাকে স্পন্সর করছে, বা আরও লোকজন থাকতে পারে কোনো একটা প্রজেক্ট রেডি করার জন্য আমাকে স্পন্সরশিপ দিতে পারে। এরপরে হচ্ছে যে কাস্টমার্স, তারপরে যে এই যে বিভিন্ন রকম টিম মেম্বার্স যারা বিভিন্ন রোলে কাজ করছে, সাপোর্টিং স্টাফ যারা থাকে, ঠিক আছে, তারপরে ভেন্ডর্স, এই সব মানুষগুলোকে প্রপারলি বা ইফেক্টিভলি কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে তাদের যে ইনভলভমেন্টটা আছে সেই ইনভলভমেন্টটাকে আরও ইফেক্টিভ করা যায়, এটাই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখন এই যে বলা হচ্ছে যে ইফেক্টিভলি ম্যানেজ করা হবে, সেই ইফেক্টিভলি ম্যানেজ করা বলতে আসলে কী বোঝায়, যেহেতু আমার রিসোর্স লিমিটেড, এই লিমিটেড রিসোর্স দিয়ে এত মানুষজন, তাদের কীভাবে ম্যানেজ করতে পারি, তাদের জন্য শিডিউলটা কীভাবে মেনটেন করতে পারি, তাদের যে ওয়ার্কলোড ব্যালেন্স সেটা কীভাবে দিতে পারি, এই জিনিসগুলোই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে এই জিনিসটার মধ্যে আমরা যেটা দেখবো যে প্রত্যেকটা যে মানুষ, যে প্রত্যেকটা যে রাইট পিপল আছে, তাদেরকে যে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হবে, এই জিনিসগুলো দিতে হবে কিন্তু যারা ওই বিষয়ে যারা টেকনিক্যালি সাউন্ড তাদেরকে, ঠিক আছে, মানে জিনিসটা এরকম যেন রাইট পিপল আর ইন দ্য রাইট রোলস, এরকমটা যেন না হয় যে ওইরকম টাইপের টেকনিক্যালি সাউন্ড না, কিন্তু এরকম একজন মানুষকে আমি ওই জায়গায় বসে রাখছি, সুতরাং আমার কিন্তু তাহলে প্রজেক্টটা কিন্তু দাঁড় করানো কঠিন হয়ে যাবে। এই জিনিসগুলো হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এখানে আসলে রিসোর্সটা হচ্ছে হিউম্যানটাকে রিসোর্স হিসেবে কনসিডার করা হচ্ছে, এবং এটা হিউম্যানটাকে একটা রিসোর্স তো আছেই, সাথে আমাদের যে টেকনিক্যাল টুলসগুলো আছে সেগুলো কিন্তু একটা রিসোর্স। তো এই দুইটা রিসোর্সের মধ্যে আমি কীভাবে ম্যানেজ করতে পারছি, এই ম্যানেজমেন্টটা কীভাবে আসছে, ঠিক আছে। এখন এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কথা বলছি, এখানে কী কী জিনিসের উপরে মেনলি ফোকাস করবো। ফার্স্ট অফ অল অর্গানাইজেশনাল প্ল্যানিং, স্টাফ অ্যাকুইজিশন এবং হচ্ছে টিম ডেভেলপমেন্ট। তো ফার্স্টে যে অর্গানাইজেশনাল প্ল্যানিং, সেই অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের মধ্যে এখানে কি বলছে যে প্রত্যেকজন মানুষকে কি রোল অ্যাসাইন করা হবে, মানে অ্যাসাইনমেন্টগুলো কীরকম হবে প্রত্যেকটা মানুষের জন্য যারা এর সাথে জড়িত থাকবে, তাদের সাথে হচ্ছে একটা অর্গানাইজেশনাল চার্ট থাকবে। এই অর্গানাইজেশনাল চার্টে প্রত্যেকটা প্রজেক্টে যারা স্টেক হোল্ডার্স আছে তাদের রোলস, রেসপন্সিবিলিটিস এবং কে কাকে রিপোর্ট করবে, ঠিক আছে। যেমন ধরেন ডেভেলপমেন্ট টিমের একজন মেম্বার, সে দেখা গেলো যে ওই ডেভেলপমেন্ট টিমের যে ম্যানেজার তাকে রিপোর্ট করছে, ডেলি রিপোর্ট করছে, বা একটা সার্টেন টাইম পরে রিপোর্ট করছে, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিং। কে কাকে রিপোর্ট করবে, কার রোল কী হবে, রেসপন্সিবিলিটি কী হবে, এই জিনিসটা হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেপ অ্যাকুইজিশন। স্টেপ অ্যাকুইজিশন জিনিসটা কি, যে এই জিনিসটাকে বলা হচ্ছে যে একটু চ্যালেঞ্জিং, কারণ যদি আমরা আইটি প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই, আইটি প্রজেক্টে আইটি যাদের স্কিলস খুব ভালো, দক্ষ ওই কাজে, তাদের হচ্ছে লোকজন দরকার। এখন এমন একজন কোনোভাবে কোনো একটা অফিসে চলে আসলো যে দেখা গেলো যে ওইরকম টেকনিক্যালি সাউন্ড না, এখন এরকম একটা মানুষকে নিয়ে যদি আমার আইটি প্রজেক্টে কোনো একটা কাজ করতে, দেখা যাবে যে তাকে শিখাইতে, পড়াইতে, ট্রেনিং দিয়ে তাকে তৈরি করতে হচ্ছে অনেক সময় লেগে যাবে। সুতরাং জিনিসটা হচ্ছে এরকম যে তাকে এমন কোনো আমি কাজ দিই যেটা দেখা গেলো যে আইটি সেক্টরে অতটা জ্ঞান না হলেও চলে, যদি সেরকম কোনো একটা আমার এমপ্লয়ি চলে আসে, তো এই জিনিসটা যে কাকে কোন রোলে দেওয়াটা ভালো হবে, সেই জিনিসটা অ্যাসাইন করে দেওয়াটাই হচ্ছে একটা খুব কঠিন একটা ব্যাপার। কারণ যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার থাকে, তারাই যেহেতু এই কাজটা করে, সুতরাং তাদের অনেক কিছু, অনেক
চিন্তাভাবনা করেই কিন্তু এই রোলগুলো অ্যাসাইন করতে হয় যে কে কতটুকু কীভাবে কী করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে টিম ডেভেলপমেন্ট। টিম ডেভেলপমেন্ট হলো কি যে আমি রোল অ্যাসাইন করে দিলাম, করে দেওয়ার পরে তাদের তো একটা গ্রুমিং দরকার। তাদের হচ্ছে স্কিল যতটুকু আছে আগে থেকে যে স্কিল নিয়ে তারা আসছে ওয়ার্ক প্লেসে, তার চাইতেও যাতে এই স্কিলটা আরও এনহ্যান্স করতে পারে সেরকম একটা এনভায়রনমেন্ট আমাকে ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, যদি এরকমটা হয় তাহলে ওই যে গ্রুপ পারফরমেন্সটা অনেক ভালো হবে। আগেই তো কিছু কিছু স্কিলসগুলো ছিল সেগুলো অ্যাকোমোডেট করে তাদেরকে আরও যদি গ্রুমিং করা হয় সেই স্কিলগুলো আরও ইনক্রিজ করবে। তো এটা আলটিমেটলি গ্রুপের উপর ইম্প্যাক্ট পড়বে, প্রজেক্টটা আলটিমেটলি ভালো হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা দেখি যে অর্গানাইজেশনাল প্ল্যানিং যেটা আমরা দেখলাম এটা যদি আরও ভালো মতন দেখি, যেটা আমরা দেখলাম যে প্রত্যেকটা রোলের মানুষজনকে আমরা তাদের যে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী রোল অ্যাসাইনমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই প্ল্যানিংটা যে কীভাবে করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে যে আমরা শুরুতেই প্রজেক্ট রোলস এবং রেসপন্সিবিলিটি এগুলো হচ্ছে একটা ডকুমেন্টেশনের মাধ্যমে ডকুমেন্টেশন করতে হবে, প্রপারলি আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে যে কে কোন কাজটা করতে পারে ভালো মতো সেটা আইডেন্টিফাই করতে হবে, করে সেটা একটা খসড়া রেডি করতে হবে যে তাকে এই কাজটা দেওয়া যায় কিনা। ঠিক আছে, এরকম টাইপের। তো এরপরে হচ্ছে যে রিপোর্টিং রিলেশনশিপসটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে রোল অ্যাসাইন করা হলো, এই অ্যাসাইন করার পরে আপনার যে পারফরমেন্স সেটা আপনি কাকে জানাবেন। আপনার যে পারফরমেন্সটা হলো উইকলি বা হচ্ছে মান্থলি, যেভাবে প্রজেক্টের লেংথের উপরে সেটা নির্ভর করে কখন রিপোর্ট করবেন। এরকম যদি হয় তাহলে এই যে রিপোর্টিং রিলেশনশিপসটা আপনি কাকে রিপোর্ট করছেন সেই জিনিসটা কিন্তু হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের মধ্যে চলে আসে। এখন এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে বের করা হবে কিসের মাধ্যমে, এটার জন্য আছে হচ্ছে অর্গানাইজেশনাল চার্ট, তারপরে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে স্টাফিং ম্যানেজমেন্ট প্ল্যান। মানে এই কয়টা জিনিসের মাধ্যমে মেনলি আইডেন্টিফাই, ডকুমেন্টিং, অ্যাসাইনিং এই কাজগুলো করা হয়। ঠিক আছে, তো এখন এখানে দেখেন অর্গানাইজেশনাল চার্ট, তারপর হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজার, এই জিনিসগুলো হচ্ছে যে যখন ওই অ্যাসাইন করবে ঠিকঠাক মতো মানুষজনকে, প্রজেক্ট ম্যানেজার বা হচ্ছে যারা আরও টপ লেভেলের ম্যানেজমেন্টে থাকে তারা যদি প্রপার স্কিলের উপরে নির্দিষ্ট পিপলকে সিলেক্ট করতে পারে তাহলে দেখা যাবে যে প্রজেক্টের সাকসেস রেটটা বেড়ে যায়। হ্যাঁ, এটা এখানে বলা হচ্ছে, মানে প্রপার অর্গানাইজেশনাল প্ল্যানিংটা থাকলেই সাকসেস রেটটা বাড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরও নিচে একটা ফিগার আছে, সেই ফিগারে হচ্ছে দেখবো যে এই যে ডিফাইন বা অ্যাসাইনিং ফ্রেমওয়ার্কটা কীরকম হতে পারে। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের যে জিনিসটা দেখলাম সেটা 4টা স্টেপ হতে পারে। 4টা স্টেপ, তো 4টা স্টেপ জিনিসটা কি, যে আমাদের প্রজেক্টের জন্য যে রিকোয়ারমেন্ট বলতে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হিউম্যান কতজন লাগবে, রিসোর্স বা টুলস যেগুলো ইউজ করবো সেগুলো কী পরিমাণ লাগবে, এই জিনিসগুলো বা আরও এর সাথে রিলেটেড কীরকম হতে পারে যে বাজেট, তারপরে হচ্ছে যে আপনার সাকসেস ক্রাইটেরিয়া কী, রিস্ক কী। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সব কিছু প্রজেক্ট রিকোয়ারমেন্টসের মধ্যে চলে আসে, বা ফিজিবিলিটি স্টাডি করতে হয়, সবগুলো প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে 2 নম্বরে যে এই যে আমি আমার যে প্রজেক্টটা এটা তো ফাইনালাইজড হলো, অথরাইজড হলো, আমার কোম্পানি এই কাজটা করবে এখন, তাহলে এই যে কাজটা আমি করব সে কাজটা অ্যাকমপ্লিশড যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি, একটা প্ল্যানিং, মানে এটা রাফ একটা প্ল্যানিং করতে হবে। এখন রাফ একটা প্ল্যানিং করার পরে আমাকে চিন্তা করতে হবে যে আমার হাতে যে হিউম্যান রিসোর্সগুলো আছে সেগুলোকে কীভাবে অ্যাসাইন করলে এই প্রজেক্টটা আমি বের করে নিয়ে আসতে পারবো, আলটিমেটলি শেষ করতে পারবো। এই জিনিসটা হচ্ছে শুরুতে আমাকে হচ্ছে কাজটাকে মডিউলে ভাগ করে করে নিতে হবে, তারপর আমাকে চিন্তা করতে হবে যে এই ছোট ছোট যে ভাগগুলো সে আমার কোন হিউম্যান রিসোর্স ভালো মতো করতে পারবে সেই অনুযায়ী ওয়ার্ক রেসপন্সিবিলিটিসটা অ্যাসাইন করা হয়। এই হচ্ছে 4টা স্টেপ। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে রিকোয়ারমেন্টগুলোকে বুঝতে হবে, প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো কী, এরপরে হচ্ছে যে আমি কাজটাকে কীভাবে অ্যাকমপ্লিশড করে নিয়ে আসতে পারি, আমার হাতে কী কী রিসোর্স আছে, আমার যেই ম্যান পাওয়ার আছে তাদের মধ্যে স্কিল ম্যান পাওয়ার কারা, সেই অনুযায়ী রোল অ্যাসাইন করে দাও। এই হচ্ছে 4টা স্টেপস। এরপরে হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের পরে যে অর্গানাইজেশনাল চার্টের কথা আসলো, যে আমরা যখন প্ল্যানিং করছিলাম তখন অর্গানাইজেশনাল চার্ট একটা জিনিস ছিল। তো এই অর্গানাইজেশনাল চার্টটা হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সেটা কিসের রিপ্রেজেন্টেশন ছিল, যে একটা যে প্রজেক্টে যদি চিন্তা করি সে প্রজেক্টের সাথে রিলেটেড যারা টিম মেম্বার্স তাদের যে রোলস বা তাদের যে রেসপন্সিবিলিটিস বা তাদের যে রিপোর্টিং হায়ারার্কি, ঠিক আছে, মানে টিম মেম্বার্স তাদের রোলস রেসপন্সিবিলিটিস এবং যাদের কাছে রিপোর্ট করবে
সেই চার্টটা হচ্ছে এখানে তুলে ধরা হয় অর্গানাইজেশন চার্টের মাধ্যমে। তো এখান থেকে প্রপারলি একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে আমি যদি একটা প্রজেক্টের টিম মেম্বার হয়ে থাকি, আমাকে কার কাছে রিপোর্ট করতে হবে, আমি কতটুকু কাজ করলাম, কতটুকু আমার ব্যাকলগ প্রোডাক্ট ব্যাকলগ থাকছে, কতটুকু কাজ আরও করতে হবে, সেই জিনিসগুলো আমি কার কাছে রিপোর্ট করব বা ডেলি স্ক্রামের মাধ্যমে কাকে জানাবো। এই জিনিসগুলো হচ্ছে একটা এই অর্গানাইজেশন চার্ট থেকে বোঝা যায়। এখন এই অর্গানাইজেশন চার্ট থেকে প্রত্যেকটা টিম মেম্বারও বুঝতে পারে যে আমি যে এই হায়ারকিটা আছে সেই হায়ারকির কোন পজিশানে আমার বর্তমান অবস্থান, এবং সেই অবস্থান অনুযায়ী আমার রোলটা কী, আমার রেসপন্সিবিলিটিটা কী, আমার এখানে ডিউটিটা কী, আমাকে এখন কী করতে হবে। আচ্ছা, তো নেক্সট আমরা দেখি, এখানে হচ্ছে সেই চার্টটা দেখানো হচ্ছে যে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এখানে হচ্ছে একদম টপ ম্যানেজমেন্টে, তারপরে দেখা যাচ্ছে যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট গ্রুপ, প্রজেক্ট টেকনিক্যাল লিড, কোয়ালিটি অ্যাসুরেন্স, কনফিগারেশন ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে অনেকটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ। এখন এটার মধ্যে আবার আরও রোলসগুলোকে এখানে দেওয়া হচ্ছে যে সাব প্রজেক্ট ম্যানেজার 2, সাব প্রজেক্ট ম্যানেজার 1, এরকম টাইপের, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভাগ করে দিল। এখন টিম 1 টিম 2 এদের অ্যাসাইন করে দেওয়া হলো এই সাব প্রজেক্ট ম্যানেজার এর কাছে। তারপরে হচ্ছে আরও টিম 1 টিম 2 টিম 3 এগুলো দেওয়া হলো যে সাব প্রজেক্ট ম্যানেজার 1 এর কাছে। মানে ছোটো ছোটোভাবে ম্যানেজার অ্যাসাইন করে দেওয়া হচ্ছে টিমের জন্য, 2 থেকে 3টা টিমের জন্য একটা করে ম্যানেজার অ্যাসাইন করে দিচ্ছে। এই যে ম্যানেজার তাদের কাছে হচ্ছে তারা রিপোর্ট করবে। এখন এই যে ম্যানেজারগুলো আছে 3জন ম্যানেজার, তারা হচ্ছে যে প্রজেক্ট টেকনিক্যাল লিড বা তাদের উপরে লেভেলে যারা আছে তাদের কাছে রিপোর্ট করবে। তাদের উপরে যারা আছে তারা দেখা যাবে যে ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের কাছে রিপোর্ট করবে। এইভাবেই হায়ারকিক্যালি জিনিসটা চলতে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা অর্গানাইজেশন চার্ট থেকে বোঝা যাবে যে আমি এখন কোন পজিশনে আছি। এন্ট্রি লেভেলে দেখা যাবে যে কোনো একটা টিমের মধ্যে রোলসটা কাজ করছে, এরপর আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কখনো ম্যানেজার হবে, তারপরে দেখা যাবে যে টেকনিক্যাল লিড, তারপরে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে রিসোর্স লোডিং অ্যান্ড লেভেলিং। এই জিনিসটা রিসোর্স লোডিংটা হচ্ছে ধরেন ওই যে আমার প্রজেক্টে তো অনেকগুলো কাজ থাকলো, ছোটো ছোটো যদি মডিউলে ভাগ করে দিই অনেকগুলো কাজ কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে। তো এখানে যে আমার যে মানুষগুলো আছে, যে হিউম্যানগুলো কাজ করছে, যে ম্যান পাওয়ার কাজ করছে, তাদের আইডেন্টিফাই করা এবং তাদের যেই কাজটা আমি দিব সে কী রকম কাজ দিব বা তাদের জন্য সেই কাজের জন্য কী রিসোর্স তাদের দরকার। হ্যাঁ, যে আমি তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি প্রজেক্টটা দিচ্ছি, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকবে, সেই স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য আমার যে ম্যান পাওয়ার থাকবে তাদেরকে কী পরিমাণ ওয়ার্কলোড দিব এবং সেই ওয়ার্কলোডটা সম্পন্ন করার জন্য কী পরিমাণ রিসোর্স তাদের অ্যাসাইন করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে এই রিসোর্স লোডিং, ঠিক আছে। তো এটার জন্য আমাকে যেটা দেখতে হয় যে ইন্ডিভিজুয়াল রিসোর্স কীরকম আছে, মানে প্রত্যেকটা যেই টিমের মেম্বাররা কাজ করবে তাদের জন্য ইন্ডিভিজুয়াল রিসোর্স কেমন সাপোর্ট দেওয়া সম্ভব, ওভারঅল অর্গানাইজেশনাল রিসোর্স কীরকম আছে। তো এই জিনিসগুলো থাকলে কি হয় যে ম্যানেজার যিনি থাকবেন, আমরা যেটা দেখলাম যে 2-3টা টিমকে একটা ম্যানেজার কাছে রিপোর্ট করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে ম্যানেজারটা থাকছে সেই ম্যানেজারের জন্য সুবিধা হয় যে তার যে টিমগুলো ভাগ করে দেওয়া আছে সেই টিমের ওয়ার্কলোড ব্যালেন্সটা কীভাবে করা যায়, ঠিক আছে, এবং প্রপারলি সেই কাজটা বের করে নিয়ে আসা সম্ভব। মানে যদি এরকম একটা রিপোর্ট থাকে যে ইন্ডিভিজুয়াল রিসোর্স আমার কী পরিমাণ আছে প্লাস অর্গানাইজেশনাল রিসোর্স কীরকম আছে সব মিলিয়ে, ঠিক আছে, তখন একজন ম্যানেজার সহজে ডিসিশন নিতে পারে যে কাকে কোন টিমকে কোন রোলে দিবে, কতটুকু তাদের জন্য রিসোর্স দিয়ে রাখবে, এরকম টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে রিসোর্স লেভেলিং। তো রিসোর্স লেভেলিং জিনিসটা হচ্ছে যে রিসোর্স যে আমরা হচ্ছে যেগুলো ইউজ করবে সেই ইউজ করার ক্ষেত্রে দেখা গেলো এরকম হচ্ছে যে টিম 1 টিম 2 টিম 3 3টা টিম আছে। তো 3টা টিমের মধ্যে দেখা গেলো যে টিম 2 এবং টিম 3 2টা টিমেরই সেম টাইপের রিসোর্স দরকার। যদি এরকমটা হয়ে যায় কোনো একটা সময় তাহলে ওই রিসোর্স নিয়ে একটা কনফ্লিক্ট লাগবে না যে কোন টিম ওই রিসোর্সটা ইউজ করবে। আমার রিসোর্স আমার কোম্পানির কাছে একটাই আছে, সেই রিসোর্সটা টিম 2 এরও দরকার, টিম 3 এরও দরকার। এখন সেম রিসোর্সই যদি 2টা টিম একই সাথে চেয়ে বসে
তখন দেখা যাবে যে একটা রিসোর্স কনফ্লিক্ট হবে। এখন এই রিসোর্স কনফ্লিক্টটা যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে দেখা যাবে যে কিছুটা সময়ের কিন্তু দরকার। যে আমি যদি টিম 2কে আগে দিই তাহলে টিম 3কে বসে থাকতে হবে। সুতরাং এখানে দেখা যাবে যে একটা টাস্ক ডিলেইংয়ের একটা ব্যাপার চলে আসে, মানে যে প্রপার তাদের থেকে যে কাজটা আমি নিতে যাচ্ছি সেই কাজটা রিসোর্স ছাড়া তারা কাজ করবে কীভাবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এখন স্বাভাবিকভাবে যাকেই দেবো অন্য আরেকজন টিমকে বসে থাকতে হবে এটার জন্য। তো এটার জন্য যদি এরকমটা হয় যে রিসোর্স লেভেলিং, যে এই যে কনফ্লিক্টটা হচ্ছে রিসোর্স কনফ্লিক্টটা, সেই রিসোর্স কনফ্লিক্টটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়। তো এটার অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হতে পারে, যে যেই রিসোর্সের জন্য যে রিসোর্সের লিমিটেশনের জন্য এই কনফ্লিক্টটা হচ্ছে সেই রিসোর্সটা কোনোভাবে লেভেল আপ করা যায় কিনা। আমার যেখানে একটা আছে সে একটার জায়গায় তাহলে আমাকে 2-3টা আগে থেকে রেডি রাখতে হবে যেন আমি প্রত্যেকটা টিমকে সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে লেভেলিং। তো এই জিনিসটা যদি আমি করতে পারি তাহলে কী হবে, যে আমার যেই কাজটা সেই কাজটা যে ডিস্ট্রিবিউট আমি করব প্রত্যেকটা টিমের মধ্যে যে ডিস্ট্রিবিউট করব সেই ডিস্ট্রিবিউটটা এমন হবে না যে কোনো একজন খুব বেশি পেয়ে গেল, কোনো একজন খুব কম পেয়ে গেলো, এমনটা হবে না। রিসোর্সের ব্যবহারটা প্রপার হবে, ঠিক আছে, মানে ওভার ইউটিলাইজেশন হবে না, আন্ডার ইউটিলাইজেশন হবে না। এবং তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা করব, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, সেটাও প্রপারলি হবে, যেহেতু রিসোর্সটা আমি প্রপারলি দিতে পারছি। রিসোর্স প্রপারলি দিতে পারলেই ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা সমান হবে। যদি রিসোর্সে লিমিটেড হয় তখনই কী হবে, যে চাপ বেশি পড়বে একটা টিমের উপর, আমি তখন বেশি প্রেশার দিব যে আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করেন, আপনার কাজটা শেষ করলেই আমি আরেকজনকে সেই রিসোর্সটা ইউজ করতে দেবো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে যদি আমি একটা কাজ স্মুথলি বা রিয়েলিস্টিক ওয়েতে করতে চাই তাহলে আমার রিসোর্সকে লেভেল আপ করতে হবে, মানে আমার টিম যতটুকু যে কয়টা আছে সে কয়টা অনুযায়ী যেন আমি রিসোর্সটাকে সাপোর্ট দিতে পারি। এটা হচ্ছে রিসোর্স লেভেলিং। রিসোর্স লোডিং তো আগে দেখলাম। তো এখানে হচ্ছে বলছে যে রিসোর্স লেভেলিং যে করবে সেটার অ্যাডভান্টেজগুলো কী কী। আচ্ছা, তো অ্যাডভান্টেজগুলো অলরেডি বলা হয়ে গেলো। একটা হচ্ছে যে ম্যানেজমেন্টটা সোজা হয়, যারা হচ্ছে ম্যানেজার হিসেবে থাকবে তাদের জন্য সুপারভিশনটাও যেমন সহজ হয়, আর সুপারভিশনটা সহজ হয় এই জন্য যে তাদের আর এই রিসোর্স একজনের অ্যাসাইন করে আবার আরেকজনকে দিতে হবে এই চিন্তাটা থাকে না। তারা বুঝতেই পারে যে আমার যে কয়টা টিম আমার হাতে আছে প্রত্যেকটা টিমের জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আছে, তারা ভালো মতো কাজ করতে পারবে। সুতরাং তাদেরকে যে বারবার সুপারভিশনে রাখা, তারা এই করে কাজগুলো আদায় করে নেওয়া, এই কাজটা করতে হবে না, ঠিক আছে। আবার কখনো দেখা যাবে যে কোনো একটা টিম তাদের রিসোর্সটাকে তাড়াতাড়ি যেহেতু টাইমলি শেষ করতে হবে, মানে আগেই শেষ করতে হবে, অন্য আরেকটা টিম তো কাজ করবে। সুতরাং যখন কোনো একটা টিম ওই রিসোর্সটাকে পাবে তাদের ওয়ার্কলোড বেড়ে যাবে, আবার যখন পাবে না তখন চুপচাপ বসে থাকতে হচ্ছে। সুতরাং এই যে ফ্লাকচুয়েটিং ওয়ার্কলোড এরকমটা হবে না। দুই দিক থেকেই কিন্তু সুবিধা। একটা হচ্ছে ম্যানেজার তাদের সুপারভিশনও কম লাগবে, প্লাস যারা টিমে কাজ করছে তাদের ওয়ার্কলোডটাও কিন্তু ওই যে কখনো খুব বেশি কখনো খুব কম এরকমটা হবে না, রিসোর্স যদি প্রপারলি থাকে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। কস্ট এফিসিয়েন্সি জিনিসটা কি, যে যদি আমি ডিলে করি কোনো একটা প্রজেক্টের কাজ ডিলে করি তাহলে আমাদের যেই পার্সোনালটা কাজ করবে বা যে ম্যান পাওয়ারটা কাজ করবে তারা তো টিমের সাথে কাজ করছে, প্রজেক্টটা আলটিমেটলি আমাকে ডেলিভারি করতে দেরি হবে। যত প্রজেক্ট ডেলিভারি করতে দেরি হবে দেখা যাবে যে আমার প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে। আমি তো ক্লায়েন্ট বা স্পন্সরের থেকেই তো টাকাটা নিচ্ছি, স্পন্সরশিপটা নিচ্ছি, ওই বাজেটের মধ্যে তো আমাকে শেষ করতে হবে। এখন ওই বাজেটের বাইরে যদি চলে যায় তাহলে দেখা যাবে যে আমি কিন্তু বেশি প্রফিট করতে পারবো না ওই প্রোডাক্টটা থেকে বা ওই প্রজেক্টটা থেকে। সুতরাং আমাকে অবশ্যই ইন টাইমের মধ্যেই কাজগুলো করতে হবে যেন যে রিসোর্সগুলো আছে মানে সেগুলোকে প্রপারলি ইউজ করতে পারি, যেই পার্সোনালগুলো আছে সেই পার্সোনালগুলোকে যেন প্রপারলি ব্যবহার করতে পারি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করতে পারি, অতিরিক্ত সময় যেন না চলে যায়। এরপরে হচ্ছে ফিউয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস। আচ্ছা, এই জিনিসটা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যারা রিপোর্ট যে করার ব্যাপারটা থাকছে না, যে লোয়ার লেভেল থেকে টপ ম্যানেজমেন্ট হচ্ছে যে রিপোর্ট করার প্রত্যেকটা ধাপে ধাপে যে রিপোর্টিংটা হচ্ছে, তো যেহেতু রিসোর্সটা আমি প্রপারলি ম্যানেজ করতে পারছি তাহলে দেখা যাবে যে ওয়ার্কলোডটাও যেমন হচ্ছে স্টেবিলাইজ হচ্ছে, সাথে যারা ওয়ার্কার লেভেলে আছে একদম গ্রাউন্ড লেভেলে তাদের যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা, যে তাদের যেই ইমিডিয়েট সিনিয়র তাদের কাছে যে অ্যাকাউন্টেবিলিটি সে জিনিসটা হচ্ছে কমে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে যে ইমপ্রুভ মোরাল। এই জিনিসটা হচ্ছে যে
যে টিম মেম্বাররা যারা থাকবে তাদের স্টেবিলিটিটা থাকবে। এটা কেন থাকবে? তাদের স্ট্রেসটা কম। মানে হঠাৎ যদি এমন বলা যে রিসোর্স আপনার তো খুব বেশি নাই, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, তখন দেখা যাবে যে 24 ঘন্টা থেকে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তখন তো স্ট্রেস বাড়বে। এখন এই যে স্ট্রেস বাড়ছে, কখনো কখনো একদম বসে আছে, এই জিনিসগুলোর জন্য দেখা যাবে যে তাদের মধ্যে স্টেবিলিটি থাকবে না। টিম মেম্বারদের মধ্যে কাজের প্রতি আগ্রহটাই হারাই ফেলবে, ঠিক আছে? এখন কাজের প্রতি যদি টিম মেম্বাররা আগ্রহ হারাই ফেলে, তাহলে সেখান থেকে আমি প্রজেক্ট সাকসেস কীভাবে আশা করতে পারি? তো এই জিনিসটা হচ্ছে যে ইমপ্রুভ মোরালিটি, যে আমি রিসোর্সটা অর্গানাইজেশনের জন্য প্রপার প্ল্যানিংয়ের সময়ই রিসোর্স লোডিং এবং রিসোর্স লেভেলিং এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। এবং আরেকটা জিনিস যে সেটা হচ্ছে যে এই যে অ্যাসাইন করা হচ্ছে, যে ওয়ার্ক লোডটা যে অ্যাসাইন করা হচ্ছে বা তাদের যে একটা শিডিউল দেওয়া হচ্ছে প্রত্যেকটা টিমের কাছে, সেই টিমের কাছে যদি আনসার্টেনিটি চলে আসে, আনসার্টেনিটি বলতে এরকম যে কোন একটা যদি এরকম ফিক্সড করে দিই যে এই সিয়াম সেটা হচ্ছে যে সফটওয়্যার বা ডেভেলপমেন্টের কাজই শুধু করবে, সে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সে কোনো একটা কাজ করবে না। এখন দেখা গেলো একটা প্রজেক্টের জন্য তাকে আমি ডেভেলপমেন্ট টিমে রাখলাম, আরেকটা প্রজেক্টের জন্য তাকে রাখতে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সে। এরকম যদি হয় তখন দেখা যাবে যে তার যে রোল, সেই রোলটাই একটা আনসার্টেন অবস্থায় চলে যাবে, যে সে কোনো একটা প্রজেক্টে যেই নিজেকে স্কিল আপ করবে, মানে নির্দিষ্ট একটা সেক্টরে যে স্কিল আপ করবে সেই সুযোগটা কমে যাচ্ছে। এইগুলো বিষয়গুলোর হচ্ছে একটা টিম মেম্বারের জন্য, মানে তাদের যেই মোরালিটি, মানে কাজের প্রতি যে ডেডিকেশন, সেটা কমে যাওয়ার জন্য অন্যতম একটা কারণ, ঠিক আছে? যে একজন একটা বিষয়ে এক্সপার্ট, তাকে সেই বিষয়ে আমি ব্যবহার না করে যদি অন্য বিষয়ে বেশি ব্যবহার করি, তাহলে দেখা যাবে তার যে স্কিলটা আগে ইনহ্যান্স করার একটা সুযোগ ছিল সেটা পরবর্তীতে থাকে না। এই হচ্ছে কয়েকটা জিনিস, রিসোর্স লেভেলিংয়ের, ইজিয়ার ম্যানেজমেন্ট, কস্ট এফিসিয়েন্সি, ফিউয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস, এরপর হচ্ছে ইমপ্রুভড মোরালিটি, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টিম ডেভেলপমেন্ট। ওকে, আমাদের টিম কাজ করছে প্রজেক্ট কোনো একটা নিয়ে, তো টিম যদি কাজ করে তাহলে এখানে কাজটা কীভাবে হয়? অবশ্যই কোলাবোরেশনে, প্রত্যেকটা মানুষই এখানে থাকে একটা টিমে। দেখা গেলো যে একটা প্রজেক্ট যদি ডেভেলপমেন্ট টিমের কথা চিন্তা করি, নির্দিষ্ট দেখা গেলো 2-3 জন করে কাজ করছে, সেই 2-3 জনকে রোল অ্যাসাইন করে দেওয়া হলো যে তুমি এই পার্টটা করো, এই মডিউলের কাজটা করো, আরেকজন এই মডিউলের কাজ, আরেকজন এই মডিউলের কাজ। আলটিমেটলি সেগুলো কোলাবোরেশনে ইমপ্রুভ করা হয়। তো এইভাবে যে টিমটা কাজ করছে, সেই ডেভেলপমেন্ট টিম, সেই ডেভেলপমেন্ট টিমের যে একটা যে টিম আছে, সে তাদের হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ক, সেই ইন্ডিভিজুয়াল ওয়ার্কগুলোকে আরও কীভাবে ইফেক্টিভলি করা যায় সেই ব্যবস্থা করে দিতে হবে অর্গানাইজেশনকে, ঠিক আছে? অর্গানাইজেশন থেকেই ব্যবস্থা করতে হবে যে তাদের যেই স্কিল বা গ্রুমিং, সেই গ্রুমিংয়ের যেন একটা ব্যবস্থা থাকে, মানে স্কিল ইমপ্রুভমেন্টের একটা জায়গা যেন থাকে। তো এটার জন্য কী করতে পারে এই অর্গানাইজেশন থেকে? তারা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, বিভিন্ন রকম ওয়ার্কশপের আয়োজন করতে পারে, সেমিনার আয়োজন করতে পারে। আরও কী করতে পারে? যে তাদের যে রিমুনারেশনের ব্যবস্থা আছে সেটা ইনক্রিজ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মোটিভেশনের জায়গা, যে হচ্ছে আমি যদি আর ভালো পারফরমেন্স করতে পারি, আমার রিমুনারেশন ইয়ারলি চেঞ্জ হবে, বা হচ্ছে আগে যেটা ছিল তার চাইতে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে ইনক্রিমেন্ট হবে প্রতি বছর বছর। তো যদি এরকম একটা টার্গেট সেট করে দেওয়া হয়, তখন প্রত্যেকটা যে এমপ্লয়ি বা আমার যে ম্যান পাওয়ার রিসোর্স কাজ করছে, তাদের মধ্যে একটা আগ্রহ কাজ করবে যে হ্যাঁ, আমাকে আরও ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে সামনে। তাহলে দেখা যাবে যে অন্যদের চাইতে আমি যেমন আগে যেতে পারবো, নিজের জন্য সেটা গ্রোথ ভালো, আলটিমেটলি অর্গানাইজেশনের জন্য সেটা ভালো হবে। এরপরে আর কী কী করা যেতে পারে সেটা হচ্ছে যে রিওয়ার্ড বা রিকগনিশন সিস্টেম। রিওয়ার্ড বা রিকগনিশন সিস্টেম জিনিসটা কি, যে অনেক অর্গানাইজেশন এরকম থাকে যে তারা হচ্ছে ইয়ারলি বা মান্থলি বেস্ট এমপ্লয়ি একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে, বা তাদের জন্য আলাদা একটা রিকগনিশনের ব্যবস্থা থাকে। এই জিনিসগুলো কিন্তু একটা এমপ্লয়ের জন্য মোটিভেশনের জায়গা, এবং সেটার কথা চিন্তা করবে যে আরও কীভাবে ভালো করা যায়, অন্যদের চাইতে নিজেকে আলাদা করা যায়, ঠিক আছে? তো এই রিওয়ার্ড বা রিকগনিশন সিস্টেম, ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, তারপরে হচ্ছে যে তাদের এখন অনেক মানুষ এরকম থাকতে পারে যে টিমে কাজ করতে পছন্দ করে না, সে অনেক দেখা গেলো যে টেকনিক্যালি সাউন্ড, কিন্তু টিমে সে নিজেকে তুলে ধরতে পারে না, বা টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলোতে সে নিজেকে নিজের অনেক কিছু জানা থাকা সত্ত্বেও শেয়ার করতে পারে না, এমনও থাকে। তো এই জিনিসগুলো দূর করতে হয় হচ্ছে এই সব ওয়ার্কপ্লেসে আসার পরে। তখন হচ্ছে যখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়, যে এরকম প্রোগ্রামের সাথে, তখন দেখা যায় যে এই টিম বিল্ডিং অ্যাক্টিভিটিসগুলো করতে করতে তার মধ্যে এই যে টিমে কাজ করার একটা অভ্যাস চলে আসে।
এখন সফটওয়্যার কোম্পানি যদি কাজ করতে যায় তাহলে কিন্তু টিমে অবশ্যই থাকতেই হবে। তখন এই যে কোলাবোরেশনের কাজগুলো কিন্তু শিখতে হবে। এখন ইন্ডিভিজুয়াল একা একা কাজ করলে দেখা যাবে অনেক দিন ধরে আপনি কাজ করছেন, বা কোনো অর্গানাইজেশন আপনাকে এমনটা চাইবে না যে আপনি একাই সব কাজ করেন, কারণ একা করলে দেখা যায় যে ওটার এফিসিয়েন্সি খুব একটা থাকে না। ওই জন্য ছোটো ছোটো মডিউলে কাজ করলে সেটার, বা কোলাবোরেশনে কাজ করলে সেটার একটা এফিসিয়েন্সিটাও কিন্তু ভালো থাকে। সুতরাং এই টিমে কাজ করার যে মেন্টালিটি সেটা তৈরি করাটাও কিন্তু একটা অর্গানাইজেশনের কাজের মধ্যেই পড়ে। ওকে, তো এই হচ্ছে টিম ডেভেলপমেন্ট। পরে হচ্ছে টিমের স্ট্রাকচার। আচ্ছা, টিমের স্ট্রাকচার জিনিসটাই কী জিনিস, সেটা হচ্ছে যে একটা যে প্রজেক্ট মেম্বার্সগুলো থাকবে সেই মেম্বার্সগুলোকে কীভাবে অর্গানাইজড করা যায়, মানে তাদের কাজের প্রতি আরও কীভাবে ডেডিকেশন আনা যায় বা তাদেরকে ম্যানিপুলেট করা যায় এটা, প্লাস তাদের নিজেদের মধ্যে যে ইন্টারেক্টটা হবে, টিমের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার্সগুলো থাকবে তাদের যদি ইন্টারাকশান না থাকে, দেখা গেলো যে এমন থাকলো টিমের 2-3 জন মেম্বার তারা নিজেদের সাথে ইন্টারাকশন করে না, কথাবার্তা বলে না, তাহলে কাজ করবে কীভাবে? সুতরাং একটা যদি সফটওয়্যার কোম্পানি হয় তাদের যেই গোলগুলো থাকে সেই গোলের মধ্যে এটাও একটা থাকা উচিত যে টিমের প্রত্যেকটা মেম্বার তারা যেন অর্গানাইজড অবস্থা থেকে, ওয়েল অর্গানাইজড অবস্থা থাকে এবং যেন ইন্টারাক্ট করে প্রপারলি, যেন ওই যে প্রজেক্টের আলটিমেট যে গোল সেটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। আচ্ছা, তাহলে এই যে কমন স্ট্রাকচার কিছু কিছু থাকে টিমের স্ট্রাকচারের মধ্যে, সেটা হচ্ছে ফাংশনাল টিমস। ফাংশনাল টিমসগুলোকে কি, যারা একেবারে স্পেশালাইজড রোলসে থাকে এবং নির্দিষ্ট বিষয়ে তারা দক্ষ। যেমন হচ্ছে ডেভেলপমেন্ট টিমে কারা থাকবে, ডেভেলপার্স যারা এই বিষয়ে যারা দক্ষ তারা হচ্ছে থাকবে ফাংশনাল টিমে। তারপরে যারা হচ্ছে টেস্টার তারা থাকবে হচ্ছে ওই টেস্টিং গ্রুপে, ঠিক আছে। এরপর হচ্ছে যারা যারা মোটামুটি ডিজাইনিং কাজগুলো করতে পারে, যে ওই যে মডিউলার ভাগগুলোর কথা যেটা বললাম। আচ্ছা, আপনারা যেমন জানেন যে যে কোনো একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা আছে, যে 7-8টা ফেজের মতো আছে। তো এই 7-8টা ফেজের মধ্যে একটা কিন্তু ছিল যে ডিজাইনিং করা, সেটা কিন্তু ডেভেলপিংয়ের আগেই করতে হয়। ডিজাইনিংটা মানে হচ্ছে একটা খসড়া, যে আমি কীভাবে কাজটা শুরু করব, কী কী রাখতে পারি, কী কী ফিচার্স এখানে অ্যাড করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে ডিজাইনারটা করছে। ডেভেলপ করা তারপরে সেই ডিজাইন অনুযায়ী কোড ইমপ্লিমেন্টেশনটা করছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রস ফাংশনাল টিমস। ক্রস ফাংশনাল টিমস জিনিসটা কি, সেটা হচ্ছে যে এখানে স্পেশালিস্ট রোলসরা এখানে, বা আমি যদি আইটি সেক্টরের কথা চিন্তা করি, সেই আইটি এক্সপার্ট কোনো লোক লাগবে না, আইটি এক্সপার্ট লোকই যে থাকবে এমনটা না, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ এখানে থাকতে পারে। এখন শুধু দেখেন, এখানে যদি আমরা একটা প্রজেক্টের কথা চিন্তা করি, শুধু টেকনিক্যালি সাউন্ড মানুষজন নিয়ে কিন্তু কাজ করা সম্ভব না, এখানে আমাকে ম্যানেজমেন্টের লোকও দরকার, কারণ এত রিসোর্স, এত ম্যান পাওয়ার সবগুলোকেই ম্যানেজ করতে হবে। সুতরাং এখানে অন্য ডিসিপ্লিনের মানুষও কিন্তু দরকার পড়ছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ক্রস ফাংশনাল টিমস। মানে আইটি স্পেশালিস্টগুলো তো থাকছেই, সাথে এরকম অন্য ডিসিপ্লিনের মানুষজন আমাদের দরকার একটা প্রজেক্টের কাজগুলো শেষ করার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাট্রিক্স টিমস। ম্যাট্রিক্স টিমস জিনিসটা হচ্ছে এমন যে মেম্বার যারা থাকবে সেই মেম্বাররা ফাংশনাল ম্যানেজার্স যারা থাকবে, মানে উপরে যেটা দেখলাম যে ডেভেলপার টিমের জন্য একটা ম্যানেজার থাকবে, টেস্টিং টিমের জন্য আলাদা ম্যানেজার থাকবে, ডিজাইনিংয়ের জন্য আলাদা ম্যানেজার থাকবে। এই যে ম্যানেজারগুলো আছে সেই ম্যানেজারের কাছেও যেমন রিপোর্ট করবে, সাথে প্রজেক্ট ম্যানেজার যারা থাকবে আলটিমেটলি প্রজেক্ট ম্যানেজার তার কাছে রিপোর্ট করবে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনালিটির জন্য যারা ম্যানেজার অ্যাসাইন করা তাদের কাছে রিপোর্ট করছে, প্লাস ওভারঅল প্রজেক্টের যে ম্যানেজার তার কাছে রিপোর্ট করছে। এরকম যেটা আছে সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স টিমস, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্স টিমের মাধ্যমে কী হয় যে ফাংশনাল এবং প্রজেক্ট যে প্রায়োরিটি সেগুলো হচ্ছে এখান থেকে উঠে আসে। মানে যেহেতু ফাংশনাল ম্যানেজারের কাছেও রিপোর্ট করছে, আবার প্রজেক্ট ম্যানেজারের কাছেও রিপোর্ট করছে। তো এখানে দেখানো হচ্ছে যে এক্সাম্পলটা, যে ফাংশনাল টিমের যে স্ট্রাকচার সেই অনুযায়ী তাদের কী রোল। যেমন হচ্ছে এখানে যে ডেভেলপমেন্ট ম্যানেজার, ডেভেলপার্সরা রিপোর্ট করে কার কাছে, ডেভেলপমেন্ট ম্যানেজারের কাছে। টেস্টাররা ম্যানেজার করবে হচ্ছে কিউএ ম্যানেজার, ডিজাইনাররা যাবে ডিজাইন ম্যানেজারের কাছে। এই অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, যেমন ডেভেলপমেন্টের একটা ডিপার্টমেন্ট, টেস্টিং একটা ডিপার্টমেন্ট, ডিজাইনিং একটা ডিপার্টমেন্ট। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে একটা ফাংশনাল টিম, এবং তাদের কাজগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা শেষ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রস ফাংশনাল টিম। সেটা কি, সেটা হচ্ছে যে
আচ্ছা, আইটি এক্সপার্ট এখানে যেমন থাকবে, সাথে বিজনেস অ্যানালাইসিস্ট যারা থাকে তারাও কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে ক্রস ফাংশনাল টিম এই জিনিসটা কি, যে এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, যদি একটা প্রজেক্ট এমন হয় যে একটা মোবাইল অ্যাপ নিয়ে আসা হবে বা লঞ্চ করা হবে, সেটার জন্য ডেভেলপার আসছে, ডিজাইনার আছে, টেস্টার আছে, সাথে বিজনেস অ্যানালিস্ট। তার কাজ কি, সে দেখবে যে আমি যে নতুন মোবাইল অ্যাপটা নিয়ে আসতে যাচ্ছি, এক্সিস্টিং যে মোবাইল অ্যাপগুলো আছে ওই রিলেটেড, সেটার সাথে এই মোবাইল অ্যাপটা লঞ্চ করার পরে সেটা মার্কেট প্লেস পাবে কিনা, এই জিনিসটা হচ্ছে সে চিন্তা করবে, বা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে কিনা এটা ইউজ করার মাধ্যমে। অলরেডি যেগুলো আছে সেগুলোতে ইউজ করছে এই কাস্টমাররা, এটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা, সে এই জিনিসগুলো হচ্ছে বিজনেস অ্যানালিস্টের কাজ। বা আমি যদি এটা লঞ্চ করি এখান থেকে কী পরিমাণ প্রফিট আসতে পারে সেগুলো সে ঠিক করবে। এখন শুধু ডেভেলপ, ডিজাইন, টেস্টিং এগুলো করে রাখলেই তো হবে না, সাথে বিজনেস অ্যানালিস্টেরও দরকার আছে। তাহলে প্রপারলি একটা যদি সব কিছু মিলেই যদি একটা টিম হিসেবে কাজ করে, তাহলে কিন্তু একটা অ্যাপ কমপ্লিটলি লঞ্চ করা সম্ভব, ডিপ্লয় করা সম্ভব। আচ্ছা, তো এই যারা হচ্ছে এই ক্রস ফাংশনাল টিমে থাকে, তারা তাদের যেই কাজগুলো তারা হচ্ছে কোলাবোরেটলি করে, সাথে হচ্ছে তাদের যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে শেয়ার করে। দেখা গেলো যে বিজনেস অ্যানালিস্টের যে কাজ, সে তো হচ্ছে সেই বিজনেস অ্যানালিস্ট, সে তো ডেভেলপারের কাজ করতে পারবে না, বা ডেভেলপার বিজনেস অ্যানালিস্টের কাজ করতে পারবে না। তাদের রেসপন্সিবিলিটিটা শেয়ার করতে পারে যে আমি এটা এরকম জিনিসটা করতে যাচ্ছি। তখন বিজনেস অ্যানালিস্ট চিন্তা করে যে এটা করলে আলটিমেটলি সেই মার্কেট প্লেসটা পাচ্ছে কিনা, পাবে কিনা, এই জিনিসটা হচ্ছে তার কাজ। ওকে, এরপরে হচ্ছে যে ম্যাট্রিক্স টিম জিনিসটা কি, যে একটা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজারের কাছে যেতে পারে। সেটা কী জন্য, যে তার কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে, কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, টেকনিক্যাল গাইডেন্সের জন্য যেতে পারে। বা প্রজেক্ট ম্যানেজার যে থাকবে, সব পুরো ওভারঅল যে প্রজেক্ট ম্যানেজার, তার কাছে প্রজেক্টের যে কাজ, সেটা তাকে যে রোল বা রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে সেটা যদি প্রপারলি না বুঝতে পারে, তাকে যে টাইম লাইনটা দেওয়া হয়েছে, বা সে বলতে পারে যে এই সময়ের মধ্যে আদৌ প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া সম্ভব কিনা, বা তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ করে দেওয়া সম্ভব কিনা, এই জিনিসগুলো প্রজেক্ট ম্যানেজারের কাছে বলতে পারে। তো এই যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে তার ডেভেলপমেন্ট ম্যানেজারের কাছেও রিপোর্ট করছে টেকনিক্যাল গাইডেন্সের জন্য, আবার প্রজেক্ট ম্যানেজারের কাছেও সব কিছু বলছে, টাইম লাইন বা হচ্ছে যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যাবে কিনা এসব নিয়ে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স টিম, মানে দুই দিকেই কিন্তু সে ব্যালেন্স করছে, একটা হচ্ছে ফাংশনাল দিকে, আরেকটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার, দুই দিকে ফাংশনাল ম্যানেজার প্লাস প্রজেক্ট ম্যানেজার, তাহলে সেটাকে বলা হচ্ছে হলো ম্যাট্রিক্স টিম। এরপরে হচ্ছে যে এই যে প্রজেক্ট টিমের কথা বলা হলো, সেই প্রজেক্ট টিমটাকে ম্যানেজ করা যাবে কীভাবে, সেটা হচ্ছে যে ম্যানেজিং দ্য প্রজেক্ট টিম। এইখানে হচ্ছে শুরুতেই যে তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি, মানে এই প্রজেক্ট টিম যে ম্যানেজ করা হবে তার কী অ্যাক্টিভিটিসগুলো কী হতে পারে। ফার্স্টে হচ্ছে যে আমি রোলস এবং রেসপন্সিবিলিটিগুলো অ্যাসাইন করে দিলাম, দেওয়ার পরে তাদের পারফরমেন্স চেক করতে হবে। ফার্স্টেই কিন্তু আমি বুঝতে পারবো না যে কার কোথায় কীরকম গ্যাপ আছে, ঠিক আছে। অনেকেই তো ধরেন অনেক কিছু বলেই একটা কোম্পানিতে জয়েন করলো, এখন তো তার মধ্যে কী আছে সেটা তো বোঝা সম্ভব না শুরুতেই। এখন এই ফার্স্টে যদি একটা কোনো প্রজেক্ট আমি তাকে অ্যাসাইন করি, তার রোলসগুলো কীরকম, রেসপন্সিবিলিটিগুলো কীরকম, সে তাকে যেগুলো অ্যাসাইন করা হচ্ছে সে সেগুলোর মধ্যে অ্যাক্সেস কীভাবে করতে পারছে, সেই অনুযায়ী কিন্তু আমি পরের প্রজেক্টে তাকে অ্যাসাইন করতে পারবো। তো এখানে হচ্ছে শুরুতেই রোলস এবং রেসপন্সিবিলিটিগুলো দেওয়ার সময় একটু চিন্তা করেই প্রজেক্ট ম্যানেজারগুলোকে দিতে হয়, মানে এটা অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের জন্য। সুতরাং তারপরেও তারা চেষ্টা করে এমনভাবে দিতে যেন কনফিউশন কিংবা হচ্ছে একই কাজ অনেকজনের কাছে চলে গেছে এমনটা যেন না হয়, ওভারল্যাপিং প্লাস হচ্ছে কনফিউশন, এই জিনিসগুলো যেন না থাকে। এরপরে হচ্ছে পারফরমেন্স মনিটরিং হচ্ছে অ্যাসাইন করা হলো, অ্যাসাইন করার পরে তাদের যে টাস্কগুলো দেওয়া হলো সেগুলো অন টাইমে তারা করছে কি না, তারপরে হচ্ছে যে যাদের কাছে রিপোর্ট করতে হবে, যে রিপোর্টিং যা আর কি সেটা মেনটেন করছে কি না। এরপরে হচ্ছে তারা অন টাইমে করছে, ঠিক আছে, রিপোর্টও দিচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটিটা বা যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা মেনটেন করছে কিনা, এইগুলোর উপরে বেস করে তার পারফরমেন্স মনিটর করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে টিম মেম্বারসদের মোটিভেট করতে হবে, যেহেতু লং টার্ম বেসিসেই এগুলো কাজগুলো করা হয়, সুতরাং টিম মেম্বারদের মোটিভেশন ধরে রাখাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এটার জন্য কী করা যেতে পারে, এটার জন্য করা যেতে পারে হচ্ছে রিকগনিশনের ব্যবস্থা, যে কে ভালো পারফর্মার এই মান্থের জন্য, বা হচ্ছে তাদের যদি এরকমটা হয় যে কোনো একটা, আমি এই মনিটর করার সময় দেখলাম যে কোনো একটা এমপ্লয়ি কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্কিলের অভাব আছে, তাকে হচ্ছে একটা প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা, একটা সার্টেন টাইমের জন্য তাকে হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলাম।
বা হচ্ছে তাকে সেই মেন্টাল সাপোর্ট দেওয়া হলো যে হ্যাঁ এখন এটা করতে সমস্যা হচ্ছে, ট্রেনিংয়ের পরে তাকে আবার সেখানে নিয়ে আসা হবে, মানে আবার টিমে ফিরিয়ে নেওয়া আসা হবে। এই জিনিসগুলো মানে রিকগনিশন, রিওয়ার্ডস, ট্রেনিং, সাপোর্ট, এই জিনিসগুলোর মাধ্যমে একটা টিম মেম্বারের মধ্যে মোটিভেশনটা নিয়ে আসা সম্ভব। এরপরে কি যে রিসলভিং কনফ্লিক্টস। আচ্ছা, রিসলভিং কনফ্লিক্ট জিনিসটা কি, যেহেতু একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে এই কাজগুলো করা হয়, সুতরাং মানে কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট বলতে কি যে অনেক ধরনের মানুষজনের সাথে উঠা বসা করতে হবে এখানে। তো সেই হিসাবে কোনো বিষয়ে কারোর সাথে ডিসএগ্রিমেন্টে চলে আসতে পারে বা এই ইস্যুসগুলো হতে পারে। তো তখন এই ইস্যুগুলো কীভাবে অ্যাড্রেস করা হবে, সেই জিনিসগুলো হচ্ছে রিসলভিং কনফ্লিক্ট। এখন টিমের মধ্যে যেহেতু কাজ, টিমের মেম্বারদের মধ্যেই অনেক কনফ্লিক্ট চলে আসতে পারে, বা হচ্ছে ডেভেলপমেন্ট টিমের সাথে টেস্টিং টিমে ঝামেলা হতে পারে। টেস্ট করার সময় যারা টেস্টিংয়ে আছে তারা বলছে যে এইটা করা ঠিক হয় নাই, এখন ডেভেলপার বলছে যে এটা করা অবশ্যই ঠিক আছে, এটা আমার বিজনেসের জন্য ভালো হবে। এই যে কনফ্লিক্টগুলো হচ্ছে, সেই কনফ্লিক্টগুলো, যে এই ডিসএগ্রিমেন্টগুলো কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা তার উপরে যারা টপ ম্যানেজমেন্ট আছে তারা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করবে। এরপরে হচ্ছে কমিউনিকেশান অ্যান্ড কোঅর্ডিনেশন। এই জিনিসটা কি, সেটা হচ্ছে যারা টিম মেম্বার্সগুলো থাকবে বা প্রজেক্ট ম্যানেজার বা তার উপরে যারা আছে তাদের সাথে ওভারঅল যারা স্টেক হোল্ডার সব মিলে তাদের মধ্যে প্রপার কমিউনিকেশানটা থাকে, কমিউনিকেশান গ্যাপটা যেন না হয়। যেমন আমার ক্লায়েন্ট বা কাস্টমার একটা জিনিস চাচ্ছে, সেটা সে বলতে পারছে না, কিংবা হচ্ছে সে বলল কিন্তু আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার যে রিসোর্সটা আছে বা টেকনিক্যাল যে রিসোর্সগুলো আছে বা আমাকে যেই প্রোডাকশন কস্টটা স্পন্সর দিচ্ছে সব কিছু মিলে সেটা আমি করতে পারছি না, কিন্তু তাকে আমি জানাতে পারছি না, এরকমটা কিন্তু বললে হবে না। এই কমিউনিকেশান প্লাস কোঅর্ডিনেশনটা প্রপার হতে হবে। এই হচ্ছে প্রজেক্ট টিম ম্যানেজিংয়ের সব কি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। অ্যাসাইনিং রোলস রেসপন্সিবিলিটিস, তাদের পারফরমেন্স মনিটরিং, টিম মেম্বার্সদের মোটিভেট করা, সাথে কখনো যদি কনফ্লিক্টস চলে আসে সেটা রিজলভ করা, এবং কমিউনিকেশান অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ ওভারঅল স্টেক হোল্ডার্স। তো এই পর্যন্তই কারো কোনো সমস্যা আছে? এখন পর্যন্ত আমি কারো কোনো রেসপন্স দেখলাম না, আমি একটানা বলেই গেলাম।